তোমাদের রাম কি এইভাবেই করেছিল? এ শোন চন্ডাল, মাতাল, উন্মাদ এ দল, তোরা সারা ভারতবর্ষ জুড়ে যে কাজ শুরু করেছিস, শুনে রাখ কান খুলে। একজন বয়স্ক 70-80 বছরের মানুষকে 10 জন 20 জন মিলে কিভাবে টর্চার করছিস এবং তাদেরকে বলানো করাচ্ছিস যে বয়স শ্রীরাম। আরে রামের নামে তোরা এইভাবে নোংরামি করে সারা ভারতবর্ষ দাপিয়ে বেড়াবি, কিন্তু মুসলিম মানুষরা কিন্তু আজ চুপ আছে। এমন একদিন আসবে তোদেরকে দড়িয়ে দড়িয়ে এমন করে মারবে, তোদের বিচি ফাটিয়ে দেবে রে। তোরা সাবধান হয়ে যা। একজন মহিলা শপিং মলে, তাকে 8 জন 10 জন মিলে উন্মাদ, মাতাল, অশিক্ষিত, বর্বর, গুন্ডা, মাফিয়া, তারা একটা নারী, একটা মেয়ে, সে বোরখা পরে আছে, তাকে বলতে বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমাদের রাম কি এইভাবেই করেছিল? তোমাদের রামের যে নীতি, সেই নীতিগুলো মেনে তোমরা চলতে পারো না? তোদের লজ্জা হয় না? তোদের শরম হয় না? সারা ভারতবর্ষে তোমরা এইভাবে একটা জাতির উপরে টার্গেট করে দিনের পর দিন তোমরা অত্যাচার করছো। ছেড়ে ছাড়বে না কিন্তু, এমন একদিন আসবে দৌড়িয়ে দৌড়িয়ে তোমাদেরকে এমন মারবে, তোমাদেরকে পগার পার করে ছাড়ে দেবে। তোমরা এত এত নীচ, এত মানে নির্মম ভাবে প্রত্যেকটা মানুষ, যাও না, প্রত্যেকটা মানুষের উপরে তোমরা অত্যাচার করছো। যারা অসহায়, নাচার, গরিব, তাদের কোনো মানে থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই, ভিখারি, তাকে ধরে ধরে তোমরা পর্যন্ত মারছো। তোমাদের লজ্জা হওয়া উচিত, এদের লজ্জা হওয়া উচিত। আর কি বলবো তোমাদেরকে, তোমরা মানুষের পর্যায়ে পড়ো না। এইভাবে যদি চলতে থাকে ভারতবর্ষ কিন্তু একদিন অন্য রাস্তায় চলে যাবে। মুসলিম সমাজ এখনো চুপ করে আছে। মুসলিম সমাজের উপরে তোমরা এত অত্যাচার করছো। এই অত্যাচার বন্ধ করো। আর কতদিন সহ্য করবে মানুষ? আর কতদিন সহ্য করবে মানুষ? 250 বছরে ইংরেজরা কখনো, মানে সাদা ইংরেজরা কখনো ভারতবর্ষে হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করতে পারেনি, ভাঙতে পারেনি। 250 বছর চেষ্টা করার পরে ভারত ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। আর এই বিজেপি নামক উগ্রপন্থী দলটা এত থার্ড ক্লাস, জঘন্য, নোংরা, মানে এতটাই থার্ড ক্লাস যে শব্দটা মুখ দিয়েও নেওয়া যায় না। এই বিজেপি নামক দলটা মাত্র 12 বছরে ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যে সাম্প্রদায়িক ঐক্যটা, সেটা ভেঙে নষ্ট করে দিয়েছে। আর দেশটা খণ্ডিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই ভারতবর্ষটা খণ্ডিত হয়ে যাবে। তার জন্য কেবল আর কেবলমাত্র এই উগ্র হিন্দুত্ববাদী, ব্রাহ্মণবাদী বিজেপি সরকার দায়ী থাকবে, আর অন্য কেউ না। মোদিজি বলছে পশ্চিমবঙ্গে উন্নতি হয়েছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে আয়ুষ্মান ভাতা। অন্নপূর্ণা ভান্ডারের কথায় আসি। অন্নপূর্ণা ভান্ডার আগের সরকারের লক্ষ্মী ভান্ডারে নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে। আগের সরকার লক্ষ্মী ভান্ডারের সমস্ত মহিলারা পেত, কিন্তু বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার সমস্ত মহিলারা পায়নি এখনো পর্যন্ত। আয়ুষ্মান ভাতাও সবাই পাবে না। যারা শুধুমাত্র বিপিএল কার্ড অন্তর্ভুক্ত তারা কিছু জন পাবে, কিন্তু সবাই পেয়েছে কিনা আমি বলতেই পারবো না। এবার কথায় আসি, তৃণমূল সরকারের চুরি, দুর্নীতি এইসব থেকে মানুষ বাঁচার জন্য মানুষ তৃণমূল সরকারকে লাথি মেরে দিয়ে 208টা সিট নিয়ে বিজেপি সরকার এনেছিল। কিন্তু কথাটা হলো, যে সরকার দিনের পর দিন শিল্প, কর্মসংস্থান কিচ্ছু করলো না, চাকরি বাকরির উন্নতি করলো না এবং উল্টে মানুষের চুরি দুর্নীতি করলো, সেই সরকার পরিবর্তন হওয়ার পর কি হলো, সেই সরকারের মাথায় বসে থাকা বড় বড় চোরগুলো দিল্লিতে গিয়ে এনডিএতে যোগদান করে নিল, তাদের পুনর্বাসন হয়ে গেল। আর পরিবর্তন হওয়ার সাথে সাথে গরিব হকারদের পেটে লাথি পড়ে গেল। যে সমস্ত হকাররা তারা ভোট দিয়েছে, ভোটের আগে কিন্তু করেনি, ভোট দেওয়ার পরে তাদের দোকানপত্র ভেঙে ঘরবাড়ি ভেঙে দিল। সরকারি জায়গায় বাস করেছে তাই ভেঙে দিয়েছে, কিন্তু সেটা ভোটের আগে করা যেতে পারতো, ভোটের পর করলো। কিন্তু তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, তাদের কোনো পুনর্বাসন হয়নি, বরং রাজ্যে যে বেকার সংখ্যা ছিল সেই বেকার সংখ্যা বৃদ্ধি পেল। ঘটনাটা কি এসে দাঁড়ালো? ঘটনাটা এসে দাঁড়ালো, রাজ্যের যা বেকার সংখ্যা ছিল তার থেকে রাজ্যে বেকার সংখ্যা বৃদ্ধি পেল। তাদের কোনো পুনর্বাসন হলো না যারা করে খেত, উল্টে চোরদের পুনর্বাসন হলো। বড় বড় চোররা দিল্লিতে গিয়ে স্থান পেয়ে গেল। এটাই এই অবস্থা। রাজ্যে কর্মসংস্থান করুন, শিল্প করুন, উন্নতি করুন, তাতে মানুষের উপকার হবে। আমি কোনো পলিটিক্স করি না, যাদের আর কোনো কুর্সির ক্ষমতা নেই। কেমন গেলালো তোকে ধরে?
প্রত্যেকটা রেপিস্টকে খরচা করে দেবে। অভিষেক ব্যানার্জিকে মেরে ফেলার চেষ্টা করা হয়। যাদের আর কোনো কুর্সির ক্ষমতা নেই তাদেরকে নিয়ে এখনো এত ভয়, এত কিসের ভয়? আপনারা তো নিশ্চয়ই কোনো ভুল করেননি, তাহলে এত কিসের ভয় আপনাদের? এমনটা ভেবেছিল যে এখন তো ওদের আর কুর্সির জোর নেই, ওদের আর কোনো দামও নেই, কেউ কিছু করতেও পারবে না, প্রকাশ্যে মেরে ফেলে দিল। কিন্তু এটা জানে না ওদের পিছনে এখনো আম জনতা পড়ে আছে, ছায়ার মতো ওদের পিছনে আছে। কেমন গেলালো তোকে ধরে না, মানে তোর কি জাহানে একটুও ভয় নেই? দেখবে ও মালটাকে এখন পুলিশে নিয়ে যাবে, ওদিক থেকে ঠিকই ওকে ছেড়ে দেবে। কেন ছেড়ে দেবে? কারণ এগুলো তো প্ল্যান করে করা হচ্ছে। আমরা যে চোখের সামনে যেসব জিনিসগুলো দেখছি, আমরা কি এসব দেখে কিছু আমরা বুঝতে পারি না? যে ইভিএম এর জন্য মমতা দিন রাত কোর্টে চক্কর লাগিয়েছে, সেই ইভিএম হঠাৎ করে একদিন ধপ করে ধরে উঠেছে। কিভাবে সম্ভব? আমরা কি পাগল মনে হয়? আমরা কিছু বুঝি না? মমতা কেন মানছিল না, কেন কুর্সি ছাড়ছিল না? কারণ সে জানে যে সে হারতে পারে না, তাকে করে হারানো হয়েছে। মমতা সরকার এই বাংলার মানুষদের জন্য যা করেছে না, কারোর ক্ষমতা নেই, কোন সরকারের ক্ষমতা নেই ওরকমটা করার। বলে না, বেশি খেলে চুলকানি বেড়ে যায়। মানুষকে কখনো তাদের মন ভরানো যায় না, যার যত দেবে তার তত চাই। ওরা আরো বেশি চাইছিল, এই কারণে বাংলার মানুষের আজকে এই হাল। কারণ ওদের 1,500 টাকা করে দিচ্ছিল, ওটাতে ওদের হচ্ছিল না, ওদের 3,000 করে চাই। কোথা দিয়ে দিচ্ছে 3,000? এখন দিচ্ছে তো না, মানে ঠিকঠাক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে তো 3,000 করে। ওদের 3,000 টাকা অত ফাও না, মমতার ফাও ছিল। এই কারণে মমতা সব রকম সব দিক থেকে সবার জন্য ভাবতো, সবাইকে দিত, তাও কারোর কাছে ভালো হতে পারেনি মানুষটা। এখন কি, যে সরকারকে তোমরা এত বরণ করে নিয়ে এসছো, কি করছে আজকে তোমাদের পেটে লাথি মারছে। কেমন লাগছে এখন? এখন হাত কামড়ালেও আর কিছু করতে পারবে না। ওই জন্য বলে, যতটা পাচ্ছ ততটাতেই সন্তুষ্ট হও, বেশি লোভী হতে যেও না। কোথায় নতুন সরকার? যে সরকার বলেছিল প্রত্যেকটা রেপিস্টকে খরচা করে দেবে, একটারও কি খরচা করতে পেরেছে এখনো? আমার তো মনে হয় না। এই যে কত অসহায় মানুষ, তারা প্রত্যেক মাসে ভাতা পেত, দিদি যে ভাতাগুলো তাদেরকে দিত, অনেকের সন্তানরা দেখে না, অনেকে ওষুধ ছাড়া চলতে পারে না, ওই টাকা দিয়ে তারা নিজের খরচা বার করতো, অনেকে সংসার চালাতো। আমি কোনো পলিটিক্স করি না, আমার কাছে যে সরকার বাংলার জন্য সুচিন্তা করবে আমি সে সরকারকেই চাই। এবার কার কোন সরকার পছন্দ সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বিজেপির যেসব নেতারা তৃণমূলদের সাথে সেটিং করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন আছে। আমরা এতদিন বিরোধী দল হয়ে কাদের বিরুদ্ধে লড়েছিলাম, কিসের বিরুদ্ধে লড়েছিলাম? নিশ্চয়ই দুর্নীতির বিরুদ্ধেই লড়েছিলাম। আর নিশ্চয়ই আমরা বিজেপি পার্টিকে এখানে এনে একটা মানুষকে সুস্থ পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। মানুষের ভোট, বিপুল ভোটে আমরা জয়ী হয়ে এসেছি, মানুষ দুহাত ভরে আমাদেরকে ভোট দিয়েছে। আর আপনারা নেতা হয়ে, মন্ত্রী হয়ে এখন আসছেন সেটিং করতে তৃণমূলদের সাথে। এটা কিন্তু ব্যারাকপুরের জনতা মেনে নেবে না। ব্যারাকপুরের জনতাই ভোট দিয়েছিল এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। আর এই তৃণমূলের দুর্নীতিবাজে মাথাগুলো যদি বিজেপিতে কোনোভাবে ঢুকে যায়, কর্মীরা তো দূরের কথা, জনতা মানবে না, জনতা রাস্তায় নামবে। তখন আপনারা পারবেন তো সামাল দিতে? প্রয়োজন পড়লে আমরা আবার রাস্তায় নামবো। যেসব বিজেপি কর্মীরা মন থেকে বিজেপিটাকে ভালোবাসে এবং সমাজের কিছু ভালো করতে চায় বা ব্যারাকপুরের ভালো করতে চায়, সেই সব কর্মীরা কিন্তু রাস্তায় নামবে, তার সাথে আম জনতাকে নিয়ে রাস্তায় নামবে। তাই আমি সকলকে, বিজেপি নেতৃত্ববৃন্দর কাছে অনুরোধ করছেন, কোনো সেটিংয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আন্দোলনটা কিন্তু আবার শুরু হলে তখন মুশকিল হয়ে যাবে। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সমীপেশু, আজ আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে এলাম। আশা করি আমার এই বার্তা আপনার কাছে পৌঁছাবে। নমস্কার। শুভেন্দু বাবু, আপনি কি ববি হাকিমের সেই শুয়োরের বাচ্চা বিজেপিকে ধরেই মার এই কথাটা ভুলে গেছেন? নিশ্চয়ই ভুলেননি। আপনি কি ববি হাকিমের সেই দাওয়াতে ইসলামের কথা ভুলে গেছেন, যিনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, যিনি সনাতনীদের মাটিতে দাঁড়িয়ে সমস্ত হিন্দু, সমস্ত সনাতনীকে মুসলমান হওয়ার ডাক দিয়েছিলেন? সেই কথা ভুলে গেছেন? নিশ্চয়ই ভুলেননি। নোটবন্দির পর যখন এই ববি হাকিম মাননীয় প্রধানমন্ত্রীর নীতি আচরণ নিয়ে গালাগালি দিয়ে প্রধানমন্ত্রীকে অপমানিত করেছিলেন, সেই কথা কি আপনি ভুলে গেছেন? নিশ্চয়ই ভুলেননি। যে নিজে দেশের বেঈমান তাকে লাগে সবাই বেঈমান,
আসলে উনি দেশের সাথে বেইমানি করছেন, দেশের মানুষের সাথে বেইমানি করছেন। নোট বাতিলের নাম করে উনি দেশের মানুষের ওপর বিপদ ডেকে আনছেন। হয় সেটা বোঝার বুদ্ধি ওনার নয়, নয় বড় চক্রান্তের জন্য উনি দেশের মানুষের ওপরেই আপাতকালীন পরিস্থিতি সৃষ্টি করছেন। আপনি কি ববি হাকিমের পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে দেওয়ার সেই উক্তি ভুলে গেছেন? যখন গার্ডেন রিচে দাঁড়িয়ে পাকিস্তানের এক মহিলা সাংবাদিককে উনি বলেছিলেন, লুক দিস ইজ দ্য মিনি পাকিস্তান অফ কলকাতা, সেই কথা ভুলে গেছেন? নিশ্চয়ই ভুলেননি। অভিনেতা দেবের নামে ইডির সমন আছে, সেই দেব আপনার পাশে। অভিনেত্রী শতাব্দী রায়ের নামে ইডির সমন আছে, সেই শতাব্দী রায় আপনার পাশে। এই সব লোকেরা ভোটের প্রচারে যেই সব কথা বলেছিল, যেই সব উত্তেজকমূলক কথাবার্তা বলেছিল, চুল্লি রেডি রেখো, কাস্তেতে শান দিয়ে রেখো, সেই সব কথা কি বাস্তবিত হতো না? আজকে যারা একদম গ্রাউন্ড ফ্লোর লেভেলে বিজেপি করেন, তারা কি আজকে বেঁচে থাকতো? তাহলে যেসব নেতা নেত্রীরা সেই দিনকে ভরকানিমূলক বক্তৃতা দিয়েছিলেন, তাদের সমর্থকদের তৈরি থাকতে বলেছিলেন, তারা আজ আপনার পাশে কি করছে? মাননীয় শুভেন্দু বাবু, আপনি দেশের মুখ্যমন্ত্রী, কিন্তু তার সঙ্গে আপনার আর একটা বড় পরিচয় আছে। আপনি আমাদের প্রতিনিধি, আর আমরা আপনার আত্মা। আমরা যে স্বপ্নটা দেখেছিলাম, আপাদ মস্তক দুর্নীতিতে ভরা তৃণমূলকে সরাবো, সরিয়ে একটা সুন্দর সমাজ গড়ব, যে স্বপ্ন আমরা বাস্তবিত করেছি, সেই স্বপ্ন যদি আজকে দেখি চোখের সামনে ভাঙছে, সেই স্বপ্নটি যদি আজকে দুঃস্বপ্নে পরিণত হয়, আপনার আত্মা কি ভাবছেন খুব আনন্দে থাকবে? মাননীয় শুভেন্দু বাবু, আমরা আপনার প্রচুর ভালো কামনা করি। আমরা শুধু 5 বছর নয়, আমরা চাই এরকম আরো 2-5টা 5 বছর আসুক, ঘুরিয়ে ফিরিয়ে আপনি হন আমাদের মুখ্যমন্ত্রী। আমরা পশ্চিমবঙ্গকে সত্যিকারে সেই জাপানের মতো সুন্দর, লন্ডনের মতো চকচকে দেখতে চাই, যেটা আপনি বাস্তবিত করতে পারবেন। কিন্তু আপনার পাশে যদি ইডির সমনওয়ালা এমন কোনো লোককে দেখি, কিংবা এমন কোনো লোককে যদি আপনি মাননীয় বলে সম্বোধন করেন, যিনি কিছুদিন আগে পর্যন্ত সনাতনিত্বের বিরোধিতা করেছেন, আমাদের দেশকে পাকিস্তান বানাবার জন্য উঠে পড়ে লেগেছেন, তাহলে আপনি কি মনে করেন আপনার আত্মা খুব সুখে নিদ্রা যাচ্ছে? বাস এইটুকুই বলবো। আপনি যথেষ্ট উচ্চমানের একজন রাজনীতিবিদ, আপনি যথেষ্ট বুদ্ধিমান। আমরা আপনার কাছ থেকে সবসময় শুভ এবং মঙ্গলময় বার্তাই আশা করি।